প্রিয় দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা বিরতিতে যাওয়ার আগে যে আলোচনায় ছিলাম তার বিষয় হচ্ছে গণমাধ্যম কি গণমানুষের কথা বলে। আমরা শুনছিলাম আমাদের প্যানেলিস্টদের ওপিনিয়ন। এখন চলে যাব আমরা আমাদের অডিয়েন্সের কাছে এবং তাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন্স নিব। কারা কোয়েশ্চেন করবেন? জি আপু, আপনি। আমি জিনিয়া, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। আমার প্রশ্ন মঞ্জুরুল ভাইয়ের কাছে। যখন রাজনৈতিক বিবেচনায় কোনো গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়, তখন তার পক্ষে গণমানুষের কথা বলা কিভাবে সম্ভব? ফ্যান্টাস্টিক। প্রথমেই এত কঠিন প্রশ্ন করার জন্য ধন্যবাদ। কঠিন প্রশ্ন মোকাবেলা করতে ভালো লাগে। একটা ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে কোনো এক সময় আমি কলকাতার কলেজ স্ট্রিটে হাঁটছিলাম। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জনসভা হওয়ার কথা। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে দুইটা টেলিভিশন চ্যানেলের গাড়ি আসলো যারা সরাসরি সম্প্রচার করবে ওখান থেকে। আমি যেহেতু জার্নালিজম করি, সাংবাদিকতা করি, বাংলাদেশের টেলিভিশনে কাজ করি এবং তারা কোন টেকনোলজি ব্যবহার করে, কিভাবে কাজ করে সেটা দেখার প্রতি একটা আগ্রহ ছিল। তো আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম যে তাদের কোনো গাড়িতে কোনো লোগো নাই। তো আমি খুব কাছে গিয়ে তাদের কাছে নিজের পরিচয় দিয়ে গল্প করতে করতে আমার মূল জানার বিষয় ছিল যে আসলে লোগো কেন ব্যবহার করছে না তারা। জিজ্ঞেস করলাম আপনারা কেন লোগো ব্যবহার করেন না। তো তখন বলল যে একটা চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, আরেকটা চ্যানেল সরাসরি তার অপোজিশনকে সমর্থন করে এবং সবাই জানে যে কে কাকে সমর্থন করে। সবাই জানে কে কাকে সমর্থন করে। সুতরাং যখন ওই চ্যানেলটা তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর জনসভায় বা অন্য কোনো কিছুতে যায়, তখন ওরা আর গাড়ি বা মাইক্রোফোন বা রিপোর্টার অক্ষত অবস্থায় ফিরতে পারে না। তার মানে হচ্ছে যে তাদেরকে নিরাপত্তার স্বার্থে নিজেদের পরিচয়টুকু গোপন করে চলতে হয়। এক। দুই নম্বর হচ্ছে যে আমরা শুধুই বলি যে হচ্ছে যে কোনো একটা চ্যানেল একটা দলের কথা বেশি বলছে, একটা বা অন্য গোষ্ঠীর কথা বেশি বলছে। আমরা যদি তুলনা করি কোনটার সাথে, যে হচ্ছে যে বিবিসি, সিএনএন এগুলো কি করছে, ওরা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া। আমি যদি হচ্ছে যে সাপোজ রুয়ান্ডাতে যে যদি আমি একটা নিউজ করি, আমার পক্ষে খুব নিউট্রাল থাকা সম্ভব। ওরা দেশের মধ্যে কি করছে সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা ভাবছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা দেখছি, বিবিসি, সিএনএন দেখছি। ওদেরও কিন্তু ডোমেস্টিক পলিসি আছে, আলাদা ব্যাপার স্যাপার আছে। এখন মূল ঘটনায় আসি যে মিডিয়া যে বন্ধ করে দেওয়ার ব্যাপার। মিডিয়াকে যখন হচ্ছে কোনো গভর্নমেন্ট বন্ধ করে, এটা নিঃসন্দেহে হচ্ছে যে একটা খারাপ কাজ। কিন্তু আমরা প্রথমতই কি আমরা এমন ভাষা অবস্থার মধ্যে চলে যাই যে আমরা আসলে বুঝতে পারি না যে তখন তারপরে যখন হবে যে কোনো একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হবে, যে বিধিনিষেধ দিয়ে দেওয়া হবে, তখন বলা হবে যে আসলে এত নিয়মকানুনের মধ্যে চলতে পারে কিনা। সেজন্য আমি উদাহরণগুলো দিলাম। প্রথমত হচ্ছে যে একেবারে সর্বশেষ ঘটনা যেটা ঘটলো, সেই নিউজটা করা হয়েছে যেটা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় প্রশ্ন তোলে। যে নিউজটা, সে প্রশ্ন তোলে। কিন্তু নিউজটা আমি একজন সাংবাদিক হিসেবে আমরা নিজেরা আলোচনা করে দেখেছি যে এটা যথেষ্ট পরিমাণ প্রমাণ ছাড়া কোনো একটা নিউজ করা মানে কি আপনি পুরো দেশের মানুষকে একটা ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন। সেই দায় কে নেবে? সেই দায় ওই মাধ্যমটা নিত কিনা? তার মানে হচ্ছে সরকার বা কোনো রাষ্ট্রের সরকার যখন হচ্ছে কোনো গণমাধ্যম বন্ধ করে, সবচেয়ে প্রথম দোষ হচ্ছে যে সরকারের। দ্বিতীয় দোষ বা সরাসরি প্যারালালি যদি বলেন যে ওই গণমাধ্যমের দায় দায়িত্বের ব্যাপারটাও আসলে কিন্তু প্রশ্নের মুখে পড়া উচিত। রাইট। আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে যদি মহিউদ্দিন স্যার আপনার কাছে চলে যাই, আপনি কি বলতে চান? এই ব্যাপারটা একটুখানি বলার আছে। সেলফ সেন্সরশিপ যদি থাকে তাহলে আমার মনে হয় এগুলোকে বন্ধ করতে পারবে না। আমরা যখন বিটিভি প্রথম ছিল, একটি মাত্র চ্যানেল ছিল, সেই সময় এই চ্যানেলগুলো হয়নি, অন্যান্য চ্যানেলগুলো। তো সেই সময় একটা কথাই ছিল যে আপনারা ব্রডকাস্টিং নীতিমালা না করে কোনো চ্যানেল পারমিশন দেবেন না। এটা ছিল আমাদের দাবি সেই সময়টায়। ব্রডকাস্টিং নীতিমালা না হওয়ার ফলে যেগুলো হয়েছে, এমনও কিছু ঘটনা ঘটেছে। সাপোজ বলি, একটা ঘটনাই বলি, বিডিআর বিদ্রোহটা সীমাবদ্ধ, কিন্তু গণমাধ্যমের অতিরঞ্জিত এই সংবাদগুলি যদি না দেওয়া হতো, টেকনাফ থেকে তেঁতুলিয়া কিন্তু জানতে পারতো না। সীমাবদ্ধতা থাকতো শুধুমাত্র পিলখানাতে। এই গণমাধ্যমের বাড়াবাড়ির জন্যই কিন্তু এই সমস্তগুলো বিভিন্ন কর্নারে কিন্তু বিদ্রোহটা হয়ে গেছিলো। তো কাছাকাছি কোনটুকু আমি দেব
এইটা সেন্সরশিপটা অবশ্যই নিউজ এডিটর থাকতে হবে। আমার মনে হয় সেলফ সেন্সরশিপ এগুলো প্রত্যেকটি চ্যানেলে থাকা উচিত। অবশ্যই দরকার। ধন্যবাদ স্যার। আমি আরো কিছু কোয়েশ্চেন্স নিব। জি ভাই আপনি। নবীন প্রবীণ দুই পরিচালকের কাছে প্রশ্নটা হচ্ছে যে আমাদের সমাজে যা ঘটছে তার অনেক অংশই আমরা কেন তুলে আনতে পারছি না, বা সেন্সর বোর্ডের সেখানে বাধাটা কোন জায়গায়, আমরা কেন পারছি না, দেখাতে দোষটা কোথায়, এটা দুজন পরিচালকের কাছে প্রশ্ন। আর গণমাধ্যমের আমার কাছে একটা বিষয় যেটা স্যার বলেছেন আমার একটু মনে হয় দ্বিমত মনে হয়েছে। বিডিআর বিদ্রোহে আজকে যখন বলা হয়েছে বা দেখানো হচ্ছে টেলিভিশনের লাইভে, পত্রিকায় আমরা পরদিন পাচ্ছি, কিন্তু যখন একজন মানুষের কাটাবনে কাজ থাকে, তার যখন জিগাতলায় কাজ থাকে, সেই মানুষটি যখন টেলিভিশনের পর্দায় দেখে থাকেন এই বিডিআর বিদ্রোহ ঘটছে, গোলাগুলি হচ্ছে, তিনি যখন ওই পথ পরিহার করে তার নিজের জীবন বাঁচাতে পারেন, তখন গণমাধ্যমের কৃতিত্বটা কেন আমরা দিতে পারবো না? ধন্যবাদ। এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা স্যারদের কাছে যাব, কিন্তু তার আগে আমরা আরেকটি কোয়েশ্চেন নিতে যাচ্ছি। জি ভাই আপনি। ধন্যবাদ। আমি হাসিবুল হাসান, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। সরকারি গণমাধ্যম বিটিভি দেশের সকল বেসরকারি চ্যানেলে যখন একটা খবর দেখানো হয়, তখন বিটিভিতে তার সম্পূর্ণ উল্টো কিংবা আংশিক সত্য একটা খবর দেখানো হয়। আর যেসব লোকজন যারা স্যাটেলাইট চ্যানেল দেখেন না, তাদের সাথে কি সরকারিভাবে প্রতারণা করা হচ্ছে না? ধন্যবাদ। প্রথমে চলে যাবো কি ভাই আপনার কাছে। আপনি হচ্ছেন নবীন ফিল্ম মেকার। জি। তো আপনি কিভাবে অ্যানসারটা দিবেন যে কেন সেন্সর বোর্ডে কেন আটকে রাখছে বা কিছু? আমি সরাসরি বলবো যে প্রথমে আমাদের এই সেন্সর বোর্ডটাকে উঠিয়ে সরিয়ে দেওয়া উচিত। আমাদের সামনে এমন স্যার আছেন, ওনাদের হাত ধরে বাংলাদেশের অনেক ভালো ভালো ছবি এসেছে। আর এখন যদি আপনি দেখেন, আজকে 2014 সাল, এ সালের প্রথম ছবির নাম হচ্ছে দাবাং। এর পোস্টার সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আমার নিজের ছবিও 4 দিন সেন্সর বোর্ডে আটকিয়েছিল। আমার প্রথম ছবির নাম ছিল অস্তিত্ব আমার দেশ। আমাদের দেশে যে সেন্সর বোর্ডটি আছে, সেই সেন্সর বোর্ডটির যে স্ট্রাকচার এবং আমাদের যে চলচ্চিত্রের নীতিমালা, তা অনেক পুরনো। সারা পৃথিবীতে যেখানে সেন্সর বোর্ডকে উঠিয়ে এখন একটা রেটিং সিস্টেমে চলে যাওয়া হয়েছে, আমাদেরও সেটা ফলো করা উচিত। ওটা যদি আমরা না করি, তাহলে আমাদের চলচ্চিত্রের মধ্যেও, যেটা আমি প্রথমেই বলেছি, নিরপেক্ষতার অভাব থাকবে। আপনি অনেক অনেক ইস্যু নিয়ে আপনি ছবি বানাবেন, কিন্তু সেই ছবি আলোর মুখ দেখবে না। বিটিভির কথায় আসি, বিটিভি বাংলাদেশের একমাত্র চ্যানেল যেটার টেরেস্ট্রিয়াল কাভারেজ আছে, বাকি অন্য চ্যানেলগুলোর নেই। আনফর্চুনেটলি বিটিভি হচ্ছে প্রত্যেক সরকারের আয়নাস্বরূপ। এটা যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত আমাদের যে ভাবমূর্তি আমাদের দেশের মানুষের কাছে আছে, সেটাই আমরা উন্নতি করতে পারবো না। তো এ নিয়ে আমি শিওর স্যার আরও ভালো। ধন্যবাদ। অবশ্যই স্যারের কাছে চলে যাব। আমাদের প্রবীণ ফিল্ম মেকার। আসলে ব্যাপারটা যে প্রশ্নটা আসছে আর কি, সেন্সরশিপের ব্যাপারটা আছে, এইটাও আমাদের দাবির প্রেক্ষিতেই এখন বোধহয় সেন্সরশিপ প্রথাটা সরকার উঠিয়ে দেবার চেষ্টা করছেন। গ্রেডেশন সিস্টেম করার একটা চিন্তা আছে। কিছুদিন আগেও মন্ত্রীর সাথে বা যারা যারা এগুলো করবেন, চলচ্চিত্র কর্মীদের সাথে এটা আলাপ আলোচনা হয়েছে। সম্ভবত এটা গ্রেডিং সিস্টেমটা হয়ে যাবে। তো 1 নম্বর। আর গ্রেডিং সিস্টেমটা হলেই কি ভালো হবে? আমার দৃষ্টিতে আমার মনে হয়, একটু আগে যে কথাটি বললাম, সেলফ সেন্সরশিপ, যে পরিচালক ছবিটি তৈরি করবেন তার ভিতরে যদি সেন্সরশিপ না থাকে, তাহলে কিন্তু এটার বিপদ ঘটার সম্ভাবনা আছে। পৃথিবীতে অনেক কিছু দেখার আছে, কিন্তু প্রয়োজনের অধিক আমরা কিছুই দেখি না, দেখতে চাইও না। বিটিভির ব্যাপারে যেটা বলা হয়েছে, এটা খিজির যেটা বললেন যে হ্যাঁ, বিটিভির একটা 1964 সনে 25শে ডিসেম্বর এটা স্টার্ট হলো। এটা কিন্তু শুরুটা হয়েছিল এদেশে, সেই সময় ছিল আইয়ুব খানের রাজত্ব, অর্থাৎ সে সামরিক শাসন ছিল। তার একটা উদ্দেশ্যই ছিল, আলতাফ গহর ছিল সেই সময়টায় ইনফরমেশন সেক্রেটারি, এবং কিছু কিছু সেই ধরনের লোকের চিন্তায় বের হলো কীভাবে জনমানুষকে সম্পৃক্ত করা যায় সরকারের সাথে, সরকারের প্রচারণা যন্ত্র হিসাবে। সেই সময় আমরা তো বিটিভি থেকে শুরু থেকে তখন দেখলাম যে আইয়ুব খান এদিক দিয়ে ওপেন করতেছেন, ওদিক দিয়ে ফাতেমা জিন্নাহ অপোজিশন লিডার পল্টনে এটা সভা হচ্ছে, কিন্তু আইয়ুব খান ওটা কিন্তু প্রতিবাদী সভা, এমনি নির্বাচনী সভা, এবং পরবর্তীকালে ওটা বিরোধী দল ছিল তারা তো সেই সময়টায়। তো আইয়ুব খানের স্তুতির জন্য কিন্তু এইগুলো হয়েছিল। বিটিভি স্বাধীন হয়েছিল মাত্র 25 দিন, এটা আমি বলবো। বিটিভি স্বাধীন হয়েছিল 1971-এর
1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত এটা আমরা স্বাধীন ছিলাম, এটা আমাদের হাতের সমস্ত কিছু ছিল। আর পরবর্তীকালে সেই সময়ের অনুষ্ঠানগুলো তোমরা যারা নবীন, তারা তো জানো, তোমাদের যে পিতামহদের কাছে জিজ্ঞেস করে দেখো, সেই সময় এক একটি অনুষ্ঠান যেগুলো আছে আমাদের তৈরি, এটা জনমানুষের কথা বলে। ধন্যবাদ স্যার। গণমাধ্যম কি গণমানুষের কথা বলে, অনেক কোয়েশ্চেনস আছে আমাদের ইউথদের, আমাদের প্যানেলিস্টদের কাছে। আমরা একটি ছোট বিরতিতে যাব এবং ফিরে এসে আমাদের ডিসকাশন কন্টিনিউ করব।